আসসালামু আলাইকুম সকলকে। সকলকে সুস্বাগতম ভাইয়া। আজকের ক্লাসে আমার প্রিয় ক্লাস 5 অর্থাৎ 6 এর ছোট ভাইয়ারা। ঠিক আছে? ওকে। সো তোমাদের বৃত্তি পরীক্ষার সামনে এবং এই বৃত্তি পরীক্ষার জন্য আমরা আজকে তোমাদের গণিতের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ৪ প্রক্রিয়া সমন্বিত সমস্যাবলী। ঠিক আছে? তো এই অধ্যায়ের খুঁটিনাটি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবকিছু আমরা দেখব। কোনগুলো ইম্পোর্টেন্ট, কোনগুলো ইম্পোর্টেন্ট না সবকিছু নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি এই অধ্যায়গুলো জানো। তবুও আর কি আমি তোমাকে একটু ডিটেইলসে আলোচনা করাবো। প্রথমে আছে বন্ধনীর ব্যবহার। আমরা জানি বন্ধনী কত ধরনের? বন্ধনী হচ্ছে ভাইয়া ৩ ধরনের। বন্ধনী, তাই না? বন্ধনী কত ধরনের? ৩ ধরনের। সেটা কি বন্ধনী বলো তো ভাইয়া? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আরেকটা হচ্ছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীকে আমি কিভাবে প্রকাশ করি জানো? এই যে দেখো, আমরা প্রথম বন্ধনীকে ঠিক যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে ভাইয়া এই যে এমনে। এটা জানো তুমি। দ্বিতীয় বন্ধনীকে আমরা কিভাবে প্রকাশ করি জানো ভাইয়া? সেটা হচ্ছে একটু ব্যাকাতারা দিয়ে দিয়ে। ঠিক আছে? আর তৃতীয় বন্ধনীকে আমরা প্রকাশ করি এবং সোজাসুজি ভাবে। ঠিক আছে? সোজাসুজি ভাবে এই যে দেখো, এটা হচ্ছে আমার তৃতীয় বন্ধনীর প্রকাশ। তো বন্ধনী ব্যবহারের ক্ষেত্রে যখন বন্ধনী থাকে কোনো ইকুয়েশনের মধ্যে, সবার প্রথমে আমার বন্ধনীর কাজ করতে হয় এবং সবার প্রথমে আমার প্রথম বন্ধনীর কাজ করতে হয়। সবার প্রথমে আমার কোন বন্ধনীর কাজ করতে হয় বলতো ভাইয়া? এই প্রথম বন্ধনীর কাজ সবার প্রথমে হবে। এই প্রথম বন্ধনীর কাজ সবার প্রথমে হবে, হ্যাঁ। তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হয়ে থাকে। এবং এই ব্র্যাকেটের ভিতরে যোগ, ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি থাকতে পারে। সর্বপ্রথমে আমার যেটা কাজ করতে হবে যে বাম থেকে ডান দিকে আমার হিসাবটা করতে হবে। এবং দ্বিতীয়ত সবার প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ। প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর অবশেষে যোগ বিয়োগের কাজ আমরা করব। ঠিক আছে? এবং বন্ধনী যদি থাকে আমার, বন্ধনীর ভিতরে ক্যালকুলেশনটা আমি সবার আগে শুরু করব এবং সবার প্রথমে আমি প্রথম বন্ধনীর ক্যালকুলেশন করব, তারপরে আমি দ্বিতীয় বন্ধনীর ক্যালকুলেশন করব এবং সবার শেষে আমি তৃতীয় বন্ধনীর কাজটুকু করব। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি আমরা? আশা করি ভাইয়া বুঝতে পারছি। চলো আমরা একটু সামনে দেখি। এখানে আমাকে হিসাব করতে বলা হয়েছে। দেখো তো এখানে আমার কি গুণ ভাগ আছে। সবার প্রথমে আমি কিসের কাজ করব? ভাগের কাজ করব। সো তুমি বলবা যে ভাইয়া আগে আমরা এটা করি, যে এখানে 2-কে 6 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 6 থাকে, 6 গুণন 3 18। না ভাইয়া, এটা ভুল। তোমার যাই দেয়া থাক, তুমি আগে এখানে এই গুণের কাজটা করো। সবার প্রথমে আমাদের যেটা কাজ সেটাই করব, সেটা হচ্ছে ভাগের কাজ। ঠিক আছে? আমরা আগে এই ভাগের কাজটা করব, দেন গুণের কাজটা করব। সো 12-কে 2 দ্বারা ভাগ করলে থাকে কি ভাইয়া? 12 ভাগ 2 করলে থাকে 6। 6-এর সাথে 3 গুণ করলে হয় 18। ঠিক আছে? 6-এর সাথে 3 গুণ করলে হয় 18। 12-কে 2 দ্বারা ভাগ করলে থাকে 6, 6-কে 3 দ্বারা গুণ করলে থাকে 18। এই ম্যাথটা আসে। ঠিক আছে? বন্ধনীর ম্যাথ। সবার প্রথমে আমার কাজ করতে হয় বন্ধনীর, এবং বন্ধনীর মধ্যে এখানে আছে দ্বিতীয় বন্ধনী ও প্রথম বন্ধনী। আমি যদি লিখি, দেখো এটা হচ্ছে আমার সেই দ্বিতীয় বন্ধনী। এখানে আছে 24 মাইনাস 3 গুণন 4। ঠিক আছে? ব্র্যাকেট বন্ধ, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। ঠিক আছে? ওকে। সবার প্রথমে আমার প্রথম বন্ধনী কাজ, অর্থাৎ আমি এতটুকু অংশের কাজ সবার প্রথমে করব। তাহলে করলে কত আসে? 4-3 12। সবার প্রথমে আমার প্রথম বন্ধনীর কাজ। তো 24 মাইনাস 12, ঠিক আছে, ভাগ 2। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। কোন অংশটুকুর কাজ করব? এই অংশটুকুর কাজ করব। 24 থেকে 12 বাদ দিলে, 24 থেকে 12 বাদ দিলে থাকে 12। 12-কে আমরা 2 দ্বারা ভাগ করছি। 12-কে 2 দ্বারা ভাগ করলে থাকে 6। ঠিক আছে? আমি এখানে মনে সব ইংলিশে লিখে ফেলছি, তাই না? হ্যাঁ, এখানে সব ইংলিশে লিখছি। সরি ভাইয়া। 12-কে 2 দ্বারা ভাগ করলে থাকে 6, 6-এর সাথে 3 গুণ করলে হবে 18। ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে, চলো আরো একটা ম্যাথ দেখি। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি
গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তোমার কাছে আছে ভাইয়া 6টা চেয়ার। তোমাকে বললাম যে তোমার কাছে আছে 6টা চেয়ার, 4টা টেবিল। এই 6টা চেয়ার এবং 4টা টেবিলের মোট মূল্য হচ্ছে ৯৫৭০ টাকা। ঠিক আছে, আমি তোমাকে বললাম তোমার একটা চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং এই বন্ধনী ব্যবহার করে নিজের প্রশ্নটিকে একটি গাণিতিক মানে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে, দেয়া আছে কি বলতো, একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা। ঠিক আছে, একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা। অতএব 6টি চেয়ারের মূল্য, একটার দাম যদি ৬২৫ টাকা, 6টার দাম কি হবে ৬২৫ গুণন 6 টাকা। এখানে আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে দিব। ঠিক আছে, ওকে। একইভাবে এখন দেখো তো ভাইয়া, আমার চেয়ার টেবিলের মূল্য কি দেয়া আছে? কোনো টেবিলের একটা টেবিলের মূল্য দেয়া আছে না? এটাই তো আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? যখনই কোনো কিছু অজানা আমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটাকে আমরা একটা মান দ্বারা ধরলেই একটি টেবিলের মূল্য ক টাকা। একটি টেবিলের মূল্য ক টাকা। এই যে অজানা একটা ধরে নিলাম যে ক টাকা, আমি আসলে জানি না কত টাকা, তাই বললাম যে একটি টেবিলের মূল্য ক টাকা। অতএব 4টি টেবিলের মূল্য এই ক গুণন 4, 4 গুণন ক টাকা। ঠিক আছে, এখন এই দুইটা টাকার মোট যোগফলই তো ৯৫৭০ টাকা। তাহলে অতএব মানে সুন্দর করে লিখবা ভাইয়া, অতএব শর্ত মতে, কি মতে? শর্ত মতে। মানে শর্ত অনুযায়ী বলছে যে 6টি চেয়ার আর 4টা টেবিলের মূল্য ৯৫৭০ টাকা। তাহলে ৬২৫ গুণন 6, ৬২৫ গুণন 6 প্রথম ব্র্যাকেট দিয়ে দিলাম, যোগ 4 গুণন ক দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলাম, এই সমান সমান, কারণ এই দুইটা দাম, এই যে 6টা টেবিল আর 6টা চেয়ার আর 4টা টেবিলের মূল্যই ৯৫৭০ টাকা। তাহলে সমান সমান ৯৫৭০ টাকা। দেখো, ওরা যে এক বাক্যে আমাকে গাণিতিক প্রকাশটা করতে বলছে, এটা আমি করে দিছি। এবার বাকিটুকু দেখি। আসো, ৫ ৬ ৩০ শূন্য, হাতে থাকলো 3, 6 দুগুণা 12, 13 14 15 5, হাতে থাকলো 1, 6 6 36, 1 3750। দেখো ব্র্যাকেটের প্রথম বন্ধনের কাজ আগে করছি, প্লাস 4 গুণন ক করলে পাই আমি 4 ক ইজ ইকুয়াল টু ৯৫৭০। তাহলে এবার বাকিটুকু যদি আমরা দেখি আরেক পেজে, তাহলে আমরা পাচ্ছি কি দেখো, ৩৭৫০ প্লাস 4 ক, ৩৭৫০ প্লাস 4 ক ইজ ইকুয়াল টু ৯৫৭০। ৯৫৭০। ঠিক আছে, ওকে। সো 4 ক সমান সমান, এখন সমানের এই বাম দিকে ৩৭৫০ কি আকারে আছে? যোগ আকারে আছে। সমানের বাম দিকে গেলে সেটা বিয়োগ আকারে হয়ে যাবে। তাহলে ৯৫৭০ মাইনাস ৩৭৫০। সো আমরা এখন বিয়োগটা করব। ৯৫৭০ বিয়োগ ৩৭৫০, এটা 0, 5 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, 7 থেকে 15 5 মানে 5 থেকে 7 বাদ দিলে 8 থাকে, কারণ 15টাকে আমাকে ধরতে হবে, তাই না? এখানে যেহেতু ছোট আছে 5 7-এর চেয়ে ছোট, এবং উপরে যেহেতু আছে, তো এই 5কে আমার 15 ধরতে হবে। 15 থেকে 7 বাদ দিলে থাকে 8,
এই হাতের 1 এখানে 3 একে 4 যোগ করে দিলাম, তাহলে থাকে 5। তাহলে 5820 4 ক সমান 5820। তাহলে ক সমান 5820। দেখো 4টা এখানে কয়ের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে ভাইয়া। সমান ওই পাশে যদি নিয়ে যাই তার বিপরীতটা হয়। যেমন আমরা এর আগে এই যোগটাকে যখন এই পাশে নিয়ে গেছিলাম তার বিপরীত বিয়োগ হয়েছিল। এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগটা করব কিভাবে দেখি চলো। 5820, তাই না? দেখো 4 একে 4, ঠিক আছে, আমার হাতে থাকলো 1, তাহলে 1 8 নামলো, ঠিক আছে। তাহলে 4 4 16, তাহলে 16 হইলো এখানে, এখানে 2, এখানে 2, 4 5 20, 20 টাকা, এখানে 2, এখানে 0, 4 5 20। তাহলে আমরা এখানে ক এর মান কি পাচ্ছি ভাইয়া? দেখো ক এর মান পাচ্ছি আমরা তোমার 1455। এখন কটা আমি কি ধরছিলাম দেখো তো, এখানে কটা আমি ধরছিলাম একটা টেবিলের মূল্য। তাহলে অতএব টেবিলের মূল্য, অতএব একটি টেবিলের মূল্য টেবিলের মূল্য 1455 টাকা। টেবিলের মূল্য কত আসছে ভাইয়া? 1455 টাকা। 1455 টাকা, বুঝাইতে পারছি? ওকে, চলো পরেরটা দেখাই। আচ্ছা, এই অঙ্কটা সলভ করতে বলা হয়েছে। কি আছে দেখো তো ভাইয়া? 300 মাইনাস 18 গুণন 5 প্লাস 45 গুণন 3, ঠিক আছে। এই পুরোটার মধ্যে সর্বপ্রথমে আমাকে কাজ করতে হবে এই ব্র্যাকেটের অংশে, ঠিক আছে। এই পুরো ব্র্যাকেটের অংশে আমি প্রথমে কাজ করব। এখন ব্র্যাকেটের ভিতর গুণও আছে, যোগ আছে। আমি জানি যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগে বা বিয়োগের কাজ। তাহলে আগে আমার কাজ করতে হবে কোন অংশটুকু বলো তো ভাইয়া? এই গুণ অংশটুকু, এই যে এই গুণ অংশটুকু আমাকে আগে কাজ করতে হবে। এই গুণ অংশটুকুর কাজ আগে আমি করবো, অর্থাৎ 18-র সাথে 5 আগে গুণ করব, আর 45-এর সাথে 3 আগে গুণ করব। তাহলে পরের লাইনটা কি হচ্ছে দেখো, 300 মাইনাস 18 গুণন 5, 5 8 40 0, হাতে থাকলো 4, 5 8 40 0, হাতে থাকলো 4, 5 1 5 4 9 90, প্লাস 45 3 5 15 5, হাতে থাকলো 1, 4 3 12 1 13, 135। এবার আবার বন্ধনীর কাজ। এবার এই পুরো লাইনটা আছে 300 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 90 প্লাস 135। আবার বন্ধনীর কাজ আগে করতে হবে, এবং বন্ধনীর ভিতরে শুধু যোগ আছে, তার মানে আগে যোগের কাজটা করতে হবে। তাহলে দেখি আমরা 300 এখানে বন্ধনীর ভিতরে যোগ করলে কত হয় দেখো তো, 5 9 3 12 2, হাতে থাকলো 1, 1 1 2, 225। এবার যেহেতু আমার এই ভিতরে সব কাজ শেষ, আমি বন্ধনীকে সরাই ফেললাম। বন্ধনীকে সরাই ফেললে এবার এখানে ক্যালকুলেশন কত আসে দেখো তো ভাইয়া? বিয়োগ দাও 5, ঠিক আছে, 2 1 3 7, 75। তাহলে এই যে পুরো ম্যাথটা করলে আমার হিসাব করলে কত আসে ভাইয়া? 75 আসে। বুঝাইতে পারছি? ওকে, এই ম্যাথটা আবার দেখি আমরা, চলো। প্রথমে কি আছে যে 8 মাইনাস 12, এখানে আছে কি 24 প্লাস 12, ঠিক আছে, 12 ভাগ 18 প্লাস 4, ঠিক আছে। ওকে, তো সবার প্রথমে আমার বন্ধনী কাজ করতে হয়। দেখতে পাচ্ছি 8-এর পরেই একটা বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর ভিতরে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী, ভাগ আর যোগ আছে। সবার প্রথমে আমার কাজ করতে হয় প্রথম বন্ধনী। সবার প্রথমে আমার কাজ করতে হবে কার? প্রথম বন্ধনী। সবার প্রথমে আমি কি করব? প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে চলো করি। 8 মাইনাস, এখন দেখো 4 2 6, 2 1 3, 36। কাজ হয়ে গেল, শেষ, ঠিক আছে। এবার ভাগ, এই যে এই জন্য আমি প্রথম বন্ধনীটাকে উঠাই দিলাম, কারণ আমার এখানে প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা ছিল পুরো কাজটা আমি শেষ করতে পারছি। 36 ভাগ 18 যোগ 4, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ এবার আমাকে করতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে? ভাগ আছে, যোগ আছে। সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ। তাহলে 36-কে 18 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 18, দেখো এখানে এমন 36। তাহলে আমরা কি জানি? 18 2 36, ঠিক আছে। তাহলে 2 হবে।
তাহলে 2 যোগ 4। আবার দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এবার যোগ আছে, যা যোগটাই করে দিব। তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6, 8 বিয়োগ 6 যেটা আসে 2। বুঝতে পারছি আমরা? আশা করি বুঝতে পারছি ভাইয়া। চলো পরেরটা দেখি। ওকে, এটাতে কি আছে দেখো, দ্বিতীয় বন্ধন 32 বিয়োগ 14 গুণন 6 মাইনাস 84 ভাগ 12। ঠিক আছে? ওকে, সবার প্রথমে আমার কাজ বন্ধনীর। তো আমার দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরেও আমার প্রথম বন্ধনী আছে, তার সবার প্রথমে আমি কাজ করব প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীর ভিতরে জাস্ট আমার যেহেতু বিয়োগ আছে, আমি বিয়োগটা করে দিব। বাদ দিলে কত হয় দেখো, 4 8 4 12, 1 1 2, 2 1 3, 18 গুণন 6 মাইনাস 84 ভাগ 12। ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় বন্ধনী কাজ আমাকে করতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণও আছে বিয়োগও আছে, আমরা জানি গুণের কাজ আগে করতে হয়, তাই আমি আগে গুণের কাজটুকু করব। তাহলে 6 গুণন 18 করলে 8 6 48 এর 8, হাতে থাকলো 4, 6 কে 6 4 এ 10, 108 বিয়োগ 84। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম ভাগ 12। এবার 108 থেকে 84 আমি যদি বিয়োগ করি কত আসে চলো দেখি। 108 84 এখানে আমার হবে 4, ঠিক আছে, এখানে হবে 2, ঠিক আছে, 24। তাহলে আমার 24 ভাগ 12। 24কে 12 দ্বারা ভাগ করলে আমরা কত পাই ভাইয়া? 12 পাই। তাহলে আমার 2 পাই, 2 পাই। তাহলে আমার এখানে ভাগফল কত হবে, বা ওভারঅল এই পুরো জিনিসটার আসলে হিসাব করে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। বুঝাইতে পারছি ভাইয়া? আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। এটা আরেকটু বড় করছে, জাস্ট দেখি তো কি বলছে ওরা। এখানে তৃতীয় বন্ধনী আছে, ওকে, এখানে দ্বিতীয় বন্ধনী আছে 10 গুণন 12 ভাগ 4 বিয়োগ 1, আবার বন্ধনী বন্ধ বিয়োগ 2 মাইনাস দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী আছে 6 গুণন 6 মাইনাস 6 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ ভাগ 3। এমন আছে, অনেক বিশাল একটা, তাই না? তো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী সবই আছে। সবার প্রথমে আমার কাজ কি? প্রথম বন্ধনী। আমি প্রথম বন্ধনী কোথায় দেখতে পাচ্ছি? এই দ্বিতীয় বন্ধনীর এই ভিতরটাতে দেখতে পাচ্ছি, আর এই দ্বিতীয় বন্ধনী এই ভিতরটাতে দেখতে পাচ্ছি। তাহলে আমাকে কাজ করতে হবে এই দুইটা আগে। এখন দ্বিতীয় বন্ধনী বা প্রথম বন্ধনীর ভিতরে আছে বিয়োগ আর ভাগ। সবার প্রথমে আমার কাজ করতে হয় কার? ভাগের কাজ। ঠিক আছে? আচ্ছা, এখানে আছে কি? গুণ আর বিয়োগ। তাহলে এখানে আগে কাজ করতে হবে কার? গুণের। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের কাজটা শুরু করে দিই। তাহলে দেখো, এই যে 10 গুণন, আচ্ছা 4, 12কে যদি 4 দ্বারা ভাগ করি আমার থাকে 3, তাহলে 3 বিয়োগ 1 বিয়োগ 2 বন্ধনী বন্ধ মাইনাস, আচ্ছা এখানে 6 গুণন 6 করলে হয় 36, তাহলে 36 বিয়োগ 6 ভাগ 2, ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ ভাগ 3। ওকে, আচ্ছা দেখো, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে ভাইয়া? 2। 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। তাহলে আসছে এখানে 10 গুণন 2 বিয়োগ 2, ঠিক আছে, ওকে, মাইনাস 36 থেকে 6 বাদ দিলে থাকে 30 ভাগ 2 বন্ধ বিয়োগ ভাগ 3। ঠিক আছে, ওকে। আল্লাহ, এখানে 2 বিয়োগ 2 আসে, তাহলে এখানে 0 হয়ে যাবে মনে হয়, পুরোটাই 0 হয়ে যাবে না? না, দেখো এখানে তৃতীয় বন্ধনী, এবার তৃতীয় বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী আছে। আগে কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখানে আমি দেখতে পাচ্ছি গুণ আর বিয়োগ আছে। আগে আমার কাজ এই গুণের, আগে আমার কাজ কার? এই গুণের। ঠিক আছে, তো এই গুণের কাজটা যদি করো, 10 দুগুণা 20, 20 বিয়োগ 2, 20 বিয়োগ 2, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে বিয়োগ 30কে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। 30কে 2 দ্বারা ভাগ করলে থাকে 15 ভাইয়া, ভাগ
3, ঠিক আছে। 20কে 2 দ্বারা মানে 20 থেকে 2 বিয়োগ করলে থাকে 18, তাহলে 18 বিয়োগ 15, 18 বিয়োগ 15 ভাগ 3, 18 বিয়োগ 15 ভাগ 3, ঠিক আছে। ওকে, তাইলে এরপরে আমরা পাচ্ছি কি 18 থেকে 15 বাদ দিলে থাকে 3, 3 ভাগ 3, 3 ভাগ 3 করলে থাকে 1। এত বড়, আগে ছোটবেলা আমার কি মনে হইতো জানো, যে এত বড় অঙ্ক করে শেষে যদি 1 থাকে তাহলে এত বড় অঙ্কটা করলাম কেন। দেখো আমার শেষমেশ আসছে অ্যান্সার কত, 1 ভাইয়া। বুঝাইতে পারছি ম্যাথটা পুরোটা? আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। এবার একটা কথার ম্যাথ দিচ্ছি, এই কথার ম্যাথটাকে আমাকে বানাইতে হবে। সেটা কি বলছে, গত বছরে একটি গ্রামে কতজন লোক ছিল দেখো তো, 4000। ধরো তোমার গ্রামে 4000, বা আমার গ্রামে বা আমাদের গ্রামে 4687 জন লোক ছিল। এই বছরে আরো 239 জন লোক গ্রামে আসলেন। ওকে, আসছে ভালো কথা। এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেছে। গ্রাম থেকে চলে গেলাম। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমার কাছে এখানে দেয়া আছে দেখো কি দেয়া আছে, গত বছর ছিল 4687 জন, ঠিক আছে, 4687 জন নতুন গ্রামে আসছে বা নতুন আসলো। নতুন আসলো কতজন দেখো তো ভাইয়া, 349 জন। চলে গেল কতজন বলো তো ভাইয়া, চলে গেছে কতজন বলো তো ভাইয়া, 280 জন, ঠিক আছে। তাহলে গত বছর ছিল 4687 জন, এর সাথে যোগ হবে 349 জন, কারণ এতজন নতুন আসছে। আসার পর চলে গেল কতজন, 280 জন। অতএব বর্তমান লোক সংখ্যা দেখো, গত বছর ছিল কতজন, 4687 জন। নতুন আসলো কতজন, যোগ হলো, যারা নতুন আসলো তারা যোগ হলো 349 জন। এবার কিছু মানুষ তো চলে গেল, সেটা চলে গেল কত, 280, মানে বাদ পড়ে গেল, মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ 280 জন। এখন যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি যেটা খুশি কাজ সেটা আগে করতে পারো। তুমি যদি চাও আমি বিয়োগের কাজটা আগে করব, ওকে করো। 349 বিয়োগ 280। দেখো এখানে আমরা কেন বিয়োগের কাজটা আগে করছি, এই কাজটা করতে বেশি কম সময় লাগবে, এটাতে তো বেশি জায়গা লাগবে, বেশি কষ্ট করতে হবে, তাই না। আমি যদি এই অংশটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি, এখানে 9, 8, 8, 6, 14, মানে 69 জন, ঠিক আছে। তাহলে 687 প্লাস 69, 9 7 16 6, হাতে থাকলো 1, 8 কে 9, 9 6 15 5, 9 7 16 6, হাতে থাকলো 1, 8 কে 9, 6 15 5, হাতে থাকলো 1, 6 1 7, 4756 জন, 4756 জন বর্তমানে ওই গ্রামের লোক সংখ্যা। বুঝতে পারছি? ওকে, চলো পরেরটা দেখি আমরা। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা, প্রতি কেজি শিং মাছ, অর্থাৎ তুমি বাজারে গেছো আমার সাথে, সেখানে তুমি চিংড়ি মাছ দেখছো 480 টাকার, ঠিক আছে, শিং মাছ দেখছো তুমি 550 টাকা বিক্রি হয়। তাহলে আমরা 3 কেজি চিংড়ি, কতগুলা চিংড়ি নিছি, 3 কেজি চিংড়ি, 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো। ঠিক আছে, চলো তাহলে ম্যাথটা আমরা এখন করি। তুমি আমার সাথে বাজারে গেছো, তোমাকে বলছি যে 1 কেজি চিংড়ির দাম 480 টাকা, শিং মাছ 550 টাকা। বললাম যে চলো আমরা 3 কেজি চিংড়ি নিব, 2 কেজি শিং মাছ দেবো,
হ্যাঁ, এবং আমি একটা 3000 1000 1000 1000 করে 3000 টাকা সে বিক্রেতাকে দিচ্ছি। এখন আমি দেখছি বিক্রেতা আমাকে কত টাকা ফেরত দেয়। তাহলে চলো আমরা দেখি যে 1 কেজি দেয়া আছে 1 কেজি চিংড়ি মাছ। প্রতি মানে 1 কেজি বুঝায়, ঠিক আছে? 1 কেজি 1 কেজি চিংড়ি মাছ 1 কেজি চিংড়ি মাছ 480 টাকা। 1 কেজি চিংড়ি মাছ 480 টাকা। ঠিক আছে? ওকে। অতএব 3 কেজি চিংড়ি মাছ 3 কেজি চিংড়ি মাছ 480-র সাথে 3 গুণ হবে। তাই না? তোমাকে একজনকে যদি আমি 480 টাকা দিই তাহলে 3 জনকে কি দেব? 480 গুণন 3 টাকা। তাই না? ওকে। সেখান থেকে আলটিমেটলি আমি গুণটা করলে পাচ্ছি 3 0 0 8 3 24 4 হাতে থাকলো 2 4 3 12 আর 2 14 1440 টাকা। ঠিক আছে? ওকে। এবার 1 কেজি শিঙের দাম বা 1 কেজি শিং মাছ 1 কেজি শিং মাছ 550 টাকা। 1 কেজি শিং মাছ 550 টাকা। ওকে? আচ্ছা। অতএব 2 কেজি শিং মাছ 550 গুণন 2 টাকা। ঠিক আছে? আমি যদি হিসাব করি 0 5 দুগুণা 10 এর 0 হাতে থাকলো 1 5 দুগুণা 10 একে 11 1100 টাকা। ঠিক আছে? তাহলে আমি কি কিনছি? চিংড়ি আর শিং মাছ কিনছি, তাই না? তাহলে অতএব মোট মাছের মূল্য, আমি তো 2টা মাছ কিনছি। একটা কিনছি তোমার কত? 1440 টাকা, আর একটা কিনছি 1100 টাকা। মোট মাছের মূল্য। তাহলে মোট মাছের মূল্য কি হবে ভাইয়া? এই 1440 প্লাস যোগ 1100 টাকা, তাই না? এই দুইটাই তো যোগ হবে, তাই কি না? তাই তো? আমি তো এই দুইটাই জিনিস কিনছি 1440 টাকা দিয়ে। আমি তোমার সাথে যাই চিংড়ি মাছ কিনছি আর 1100 টাকা দিয়ে শিং মাছ কিনছি। তাহলে মোট কয় টাকা আমি খরচ করলাম দেখো তো? 0 4 4 একে 5 1 একে 2 2540 টাকা। 2540 টাকা আমি মোট খরচ করছি। আমি বিক্রেতাকে দিছি 300 টাকা 3000 টাকা। তাহলে ফেরত পাবো কি? 3000 থেকে এটা বাদ দিলেই তো আমরা ফেরত পাবো কতটুকু? এটা বুঝা পাবো। ফেরত পাবো 3000 বিয়োগ 2540, তাই না? এত টাকা। তাইলে 0 6 5 একে 6 4 460 টাকা আমি ফেরত পাবো। বুঝতে পারছো? কয় টাকা আমি ফেরত পাবো? 460 টাকা আমি এখানে ফেরত পেয়ে যাব। 460 টাকা আমি এখানে ফেরত পাবো ভাইয়া। বুঝাইতে পারছি? ওকে। তাহলে চলো এর পরের ম্যাথটা আমরা দেখি ভাইয়া। এনে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার তেল আসে, পানি আসে। 1 মিনিটে 5 লিটার পানি আসে। 2 লিটার পানি খরচ হয়, মানে 1 মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে? অর্থাৎ ধরো এটা হচ্ছে আমার সেই পানির ট্যাঙ্কি। এই পাশটা এটা ধরলাম, এই পাশে এই কোণ ধরলাম, ওকে। আচ্ছা, এবং এই পাশে এমন ধরলাম, ওকে। এই সেই পানির ট্যাঙ্কি। হ্যাঁ, এই পানির ট্যাঙ্কিতে প্রথম মিনিটে 1 মিনিটে পানি আসছে 5 লিটার। ঠিক আছে? এবং ওই 1 মিনিটের মধ্যে আমি এখান থেকে পানি বের করে নিচ্ছি 2 লিটার। ঠিক আছে? তাহলে আমার প্রত্যেক মিনিটে পানি থাকছে কত ভাইয়া? 3 লিটার করে না? তাই কি না? দেখো তো, এটাই তো বলছে যে 5 লিটার পানি আসতেছে এবং 1 মিনিটে 2 লিটার পানি খরচ হচ্ছে। ঠিক আছে? তাহলে 5 লিটার পানি এখানে ঢুকতেছে, 2 লিটার সঙ্গে সঙ্গে আমি তখনই 1 মিনিটের মধ্যে বাইর করে নিচ্ছি। তাহলে এখানে কতটুকু পানি থাকবে ভাইয়া?
3 লিটার পানি থাকবে না? 5 থেকে 2 বিয়োগ করলে 3 লিটার পানি থাকে। তো 1 মিনিটে 3 লিটার পানি থাকছে, তাহলে 10 মিনিটে কতটুকু পানি থাকবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা এই কাজটা করে ফেলি। যে 1 মিনিটে পানি আসে 1 মিনিটে পানি আসে 5 লিটার। ঠিক আছে, 1 মিনিটে পানি আসে কত লিটার? 5 লিটার। আর 1 মিনিটে পানি খরচ হয় কত লিটার? 2 লিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে পানি থাকে কত লিটার? 1 মিনিটে পানি থাকে কত লিটার ভাইয়া? দেখো 5 বিয়োগ 2 লিটার, অর্থাৎ 3 লিটার, তাই না? তাহলে 1 মিনিটে পানি থাকে 3 লিটার, তাহলে 10 মিনিটে পানি থাকে কতটুকু? এটা আমাকে এখন বের করতে হবে। 1 মিনিটে পানি থাকে 3 লিটার, অতএব 10 মিনিটে পানি থাকে 3 গুণন 10 লিটার, 3 10 30 লিটার, 3 10 30 লিটার। বুঝতে পারছি? তাহলে এটাই হবে আমার ভাইয়া অ্যান্সার। বুঝতে পারছো মাত্রা? আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। তারেক, জসিম, হালিম, ঠিক আছে, একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল ও 8টি চেয়ার কিনলো ও মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা দিল? ছবি নাই, চিত্রটাই নাই। তো এখানে চিত্র লাগবে ম্যাথটা করার জন্য। চিত্র নাই, এই জন্য আমরা ম্যাথটা করছি না। ঠিক আছে, কারণ ওই যে দামের যে চিত্রটা, এটা তো আমাকে দেখতে হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। মিনা ও রিনা একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। রিনা ও মিনার প্রত্যেকের কত টাকা আছে? অর্থাৎ বলছি কি, যে রিনার কাছে ধরো যত টাকা আছে তার চেয়ে 560 টাকা বেশি মিনার কাছে আছে। ঠিক আছে, রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। তাহলে ধরি রিনার আছে ক টাকা? রিনার আছে ক টাকা? ঠিক আছে, রিনার আছে ক টাকা। তাহলে মিনার আছে কয় টাকা ভাইয়া? এই ক টাকার চেয়ে 560 টাকা বেশি। মিনার আছে ক যোগ 560 টাকা। ওকে, তাহলে তাদের মোট টাকা কত দেখি। অতএব মোট টাকা হচ্ছে এই দুইটা টাকার যোগফল। মোট টাকা এই ক যোগ 560 টাকা, তাই না? এটাই তো। তাহলে আলটিমেটলি চলো আমরা যোগ করে দেখি, তাহলে কত পাচ্ছি আমরা? 2 ক যোগ 560 টাকা। তাহলে এই দুইজনের আছে কত টাকা ভাইয়া? মোট 2 ক যোগ 560 টাকা। ওকে, এখন ওরা আমাকে বলছে যে ওদের কাছে মোট টাকা কত ছিল? 7,532 টাকা। তাহলে শর্ত মতে, বা এখানে শর্ত যেটা দেয়া আছে, এই শর্ত মতে কি হচ্ছে ভাইয়া? 2 ক যোগ 560 ইজ ইকুয়াল টু মোট 7,532 টাকা। মানে এই যোগটা পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 ক ইজ ইকুয়াল টু 7,532 বিয়োগ 560। তাহলে বিয়োগ করলে কত আসে দেখি আমরা। এখানে থাকে 2, এখানে থাকে 7 6 13, 5 একে 6, 6 থেকে এখানে 5 বাদ দিলে থাকে হচ্ছে 9, 9 6 15, হ্যাঁ 6, 6 9 7 2, 2 ক ইজ ইকুয়াল টু 6 9 7 2। তাহলে ক ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? 6 9 7 2 কে 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ করলে এখানে 3 দুগুণা 6, তোমার হচ্ছে এখানে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 6 দুগুণা 12। তাহলে একজনেরই আছে। অর্থাৎ দেখো, এই যে মিনার আছে কত টাকা? অর্থাৎ মিনার আছে 3,486 টাকা। সরি, রিনার। তাহলে রিনার
ঋণার কত টাকা বলো তো ভাইয়া বের হইছে আমার? 3,486 টাকা। 3,486 টাকা। মিনার কি এই টাকার চেয়ে কি 560 টাকা বেশি আছে? তাহলে মিনার আছে কত টাকা? মিনার আছে এই টাকার চেয়ে 560 টাকা বেশি। তাহলে 286 যোগ 560 টাকা। ঠিক আছে, তাহলে ওভারঅল হিসাবটা করলে কত আসে দেখি। এখানে 6, 8 6 14 4 হাতে থাকলো 1, 4 একে 5, 5 5 10 0 হাতে থাকলো 1, 3 থেকে 4, 4,46 টাকা। 4,046 টাকা। বুঝাইতে পারছি ওভারঅল ম্যাথটা? সো আশা করি ভাইয়া তুমি এখানে ম্যাথটা বুঝতে পারছো। ওকে, সো এই যে দেখো আরেকটা, এটা হচ্ছে তোমার বলছে কি যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 টাকা। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত এটা আমাকে বের করতে বলা হয়েছে। সো কার বয়স কম? অবশ্যই কন্যার বয়স কম। এবং কন্যার চেয়ে কার বয়স বেশি? পিতার বয়স বেশি, এবং পিতার বয়স কন্যার চেয়ে 4 গুণ। তাহলে ধরি কন্যার বয়স ক বছর। ঠিক আছে, কন্যার বয়স কত? ক বছর। পিতার বয়স কি হবে? কন্যার বয়সের 4 গুণ। তাহলে অতএব পিতার বয়স কয়ের সাথে 4 গুণ হবে, 4 গুণন ক বছর। ঠিক আছে, 4 গুণন ক বছর, তার মানে সেটা আসে 4 ক বছর। তাদের মোট বয়স কত হবে? তাহলে এই দুটার যোগফল। অতএব মোট বয়স, তাদের মোট বয়স কত হবে ভাইয়া? ক যোগ 4 ক বছর, তাই না? তাদের মোট যোগফল আসে 5 ক বছর। তাদের মোট বয়সের যোগফল 5 ক বছর। ঠিক আছে, ওকে। এই যে তাদের মোট বয়সের সমষ্টি বলছে কি 80 বছর। তাহলে শর্ত মতে কি 5 ক ইজ ইকুয়াল টু 80। তাহলে ক কি হবে? ক হবে এখানে 5টাই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে তোমার হচ্ছে 5 একে 5, এখানে হচ্ছে 3, 30, 5 6 30, তাহলে 16, 5 16 80, 16 থাকে। তাহলে অতএব কন্যার বয়স কত ভাইয়া? কন্যার বয়স 16 বছর। আর পিতার বয়স কত? পিতার বয়স 16 গুণন 5 বছর। 5 6 30 0 হাতে থাকলো 3, 5 একে 5, 3 8, 80 বছর। তাহলে পিতার বয়স কত ভাইয়া? 80 বছর। ওকে, লাস্ট যে এই টাইপের ম্যাথ, অর্থাৎ 4 প্রক্রিয়া সমন্বিত যে ম্যাথটা আছে, এটা তোমার জন্য ভাইয়া হোমওয়ার্ক থাকবে। আমি তোমাকে পুরো এই 4 সমন্বিত ম্যাথগুলো দেখাইছি। এই ক্লাসটা আমরা এখানেই শেষ করব এখন। এটার সেকেন্ড পার্টে গিয়ে তুমি ঐকিক নিয়ম পাবা, তারপর বহু নির্বাচনী পারবা, শর্ট কোশ্চেন সবকিছুই পাবা। তো এই পর্যন্ত ছিল আমার পার্ট 1 ক্লাসটা। আমি পার্ট 1-এ তোমার সাথে এই 4 সম্পর্কিত প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে হিসাব এগুলো আলোচনা করেছি ভাইয়া। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো ভাইয়া। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই টাইপের ম্যাথগুলো করো। তোমার পরীক্ষায় কিন্তু এগুলোই আসবে। সো আল্লাহ হাফেজ।